আমের টিকা না দেয়া বিগত দুই সরকারের অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। 2 মাসে সরকারের অগ্রগতি তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়। রাষ্ট্রের ও প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে 60টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনড় 11 দল, ব্যাংক ডাকাতদের পুনর্বাসন চলছে, মন্তব্য জামায়াত আমিরের। ঢাকাতে ইমিগ্রেশন, হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি, ভোগান্তি ছাড়াই সৌদি আরবের পথে পবিত্র কাফেলা। উন্মুক্ত ঘোষণার পরদিনই হরমুজ প্রণালী ফের বন্ধ, ইরানের বন্দর অবরোধে অনড় ট্রাম্প, বৈঠক নিয়ে অনিশ্চয়তা। এবং 2031 বিশ্বকাপের সহ আয়োজক হতে চায় বাংলাদেশ, দ্রুত পূর্বাঞ্চল স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর আশা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান হামে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন তিনি। জানান, স্বাস্থ্য খাতে মোট জিডিপির 5% বরাদ্দের চেষ্টা চলছে, আর 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশ থেকে আসা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান NHS এর আদলে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এজন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। টিকা প্রদানের মাধ্যমে হাম পরিস্থিতির অবনতি রোধ করা গেছে জানিয়ে এই কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারেক রহমান। কড়া সমালোচনা করেন বিগত দুটি সরকারের আমলে এই টিকা না দেয়ার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিরাপদ প্রসব সহ মা ও শিশুর পরিপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হবে। এজন্য যার যা অবস্থান থেকে স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। সারা দেশের হাসপাতাল থেকে রোগীরা অনেক ক্ষেত্রে বিদ্যমান সেবা পাচ্ছেন না জানিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেন। দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। সরকার নাগরিকদের স্বাস্থ্য তথ্য সম্বলিত ই-হেলথ কার্ড ও স্বাস্থ্য বীমা চালু করতে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই উদ্যোগ নেয়ার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 6 জন ডাক্তারের হাতে ক্রেস্ট তুলে দেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। 2 মাস পূর্তি উপলক্ষে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস উইং। শনিবার বিকেলে তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরা হয়। বলা হয়, এই স্বল্প সময়ে 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার, যা সরকারের সক্রিয় কর্মতৎপরতার প্রতিফলন।
প্রতিশ্রুতি বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয় সরকার। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সব মিলিয়ে সরকারের 2 মাসের কাজের অগ্রগতি তুলে ধরতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া আমার মনে হয় অন্যান্য যে আপনার প্রশাসনিক তারপরে আপনার যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণে সরকারের তৎপরতার কথা সংবাদ সম্মেলনে উঠে আসে। তুলে ধরা হয় সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, প্রশাসনিক সংস্কার এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। 2 মাসের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উদ্যোগ রয়েছে জনবান্ধব পুলিশ গঠনে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। স্বল্প সময়ে সরকারের ইতিবাচক পদক্ষেপে বিরোধী দল সহযোগিতা না করে সংসদে হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি এবং গুজব অপপ্রচার ছড়িয়ে দেশের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগের কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বিকেল 4টার দিকে শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে আজ অংশ নিচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময়ে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও দলীয় কার্যক্রমে ভূমিকা রাখা এবং সামাজিক অবস্থান বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে, এমন প্রত্যাশার কথা জানান তারা। দল আমাদের সঠিক মূল্যায়ন করবে এবং আমি যখন জেলা সেক্রেটারি এবং আমি একজন ত্যাগী নেত্রী, আমি একজন অ্যাডভোকেট, আমাকে এইভাবে সে মূল্যায়ন করবে। দল যেটা সিদ্ধান্ত নেবেন সবাইকে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলা হয়েছে। যারা যোগ্য তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আজকে কিন্তু বিএনপির গুলশান কার্যালয়ে দিনব্যাপী নেতাকর্মীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অর্চি আপনাকে। আজকে বিকেল 4টা থেকে গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপির যারা মনোনয়নের জন্য জমা দিয়েছিলেন তাদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন চলছে। আপনি জানেন যে 900-র বেশি আসলে মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদেরই এই 2 দিন ধরে এই সাক্ষাৎকার গ্রহণ চলছে। এবং আজকেও এই যে বিকেল 4টা থেকে যে শুরু হয়েছে যে সাক্ষাৎকার পর্বটি, 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে এই সাক্ষাৎকার পর্বটিতে অংশগ্রহণ করছেন প্রায় 545 জন, যেখানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে এই সাক্ষাৎকার পর্বের সভাপতিত্ব করছেন। মনোনয়ন বোর্ড রয়েছেন সেখানে, সদস্যরা রয়েছেন সেখানে, তাদের উপস্থিতিতেই সব যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন যাদের বাছাইয়ের জন্য তারা কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে তারেক রহমান আমরা যতদূর জানতে পেরেছি যারা সাক্ষাৎকার দিয়ে
দিয়ে বের হয়েছেন তাদের সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলেছে। তারা যেটি বলছেন, তারেক রহমান সহ মনোনয়ন বোর্ড তারা কিন্তু জানতে চাইছেন যে বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কি ধরনের ভূমিকা ছিল এবং হামলা মামলায় তারা কতটুকু জর্জরিত হয়েছে, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই চলছে এবং তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে তাদের সেই অবস্থান তুলে ধরছেন। একই সাথে সংসদে যদি যাদেরকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে তারা আসলে সংসদে কি ধরনের ভূমিকা রাখবেন আইন প্রণয়নের ক্ষেত্রে, তারা নিজ নিজ এলাকায় নিজের এলাকার মানুষের জন্য কি ধরনের ভূমিকা রাখবেন, সেই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন। এই সব বিষয়গুলো কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন যে তারা আসলে এই যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা যে তারা সেই মনোনয়ন পাবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বদরুল আলম শাওন জানাচ্ছিলেন গুলশান থেকে। গণভোটের রায় মেনে না নিলে 11 দলীয় ঐক্য রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে তা সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। শনিবার বিজয়নগরে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দলের সমাবেশে এই কথা বলেন তিনি। বলেন, জনগণের ভাষা না বুঝলে সরকারের পরিস্থিতি আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। সমাবেশে হামিদুর রহমান আজাদ বলেন, চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। অবিলম্বে আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই, এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার মগবাজারে দলীয় কার্যালয়ের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অতীতের মতো লুটপাটের সংস্কৃতি এখনও বন্ধ হয়নি। এদের পৃষ্ঠপোষকরাও ডাকাত বলে মন্তব্য করেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরকার সরে যাচ্ছে। দলমত নির্বিশেষে দেশের মানুষের জন্য কাজ করতে জামায়াত এমপিদের নির্দেশনা দেওয়ার কথাও জানান জামায়াত আমির। লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করব না? অবশ্যই আমরা করব। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন হজযাত্রীরা। ঢাকাতেই হচ্ছে সৌদি আরবের ইমিগ্রেশন, নেই কোনো ভোগান্তি। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এই পবিত্র কাফেলা। ভিসা জটিলতা কাটিয়ে শতভাগ হজ যাত্রার নিশ্চয়তা দিচ্ছে কর্তৃপক্ষ। হজ ক্যাম্পের বাতাস ভারী হয়ে আছে আনন্দ আর বিরহের এক অদ্ভুত মিশ্রণে। একদিকে আল্লাহর ঘর দেখার পরম আকাঙ্ক্ষা, অন্যদিকে প্রিয় মুখগুলোকে ছেড়ে যাওয়ার এক অবর্ণনীয় মায়া। চোখের জলে বুক ভাসলেও মুখে সবারই প্রশান্তির হাসি, কারণ এই বিচ্ছেদ যে কেবল প্রিয় কাবার টানে। এহরাম মরানো প্রতিটি মানুষ যেন দুনিয়ার সব টান ছিন্ন করে এক মহামিলনের পথে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটা অন্যতম একটা স্তম্ভ। তো সেই স্তম্ভ পালন করার জন্য আল্লাহ তাআলা যে কবুল করছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া। আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি এবং আমরা যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারি, আমরা যেন নিষ্পাপ হতে পারি। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হলো সুস্থতা। সুস্থতা পাই, সুস্থতা আল্লাহর ইচ্ছে। হজ ক্যাম্পের ভেতরে প্রবেশ করতেই যাত্রীদের বরণ করে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল পরিবেশে। ইমিগ্রেশন বা বোর্ডিং নিয়ে নেই কোনো হাহাকার। রোড টু মক্কার কল্যাণে সৌদি ইমিগ্রেশন ঢাকাতে শেষ হওয়ায় ক্যাম্পে কাটানোর সময়টা কেবলই ইবাদত আর প্রস্তুতির। কোনো ঝামেলা হয়নি এবং যে ভলান্টিয়াররা আছে এরা যেভাবে আন্তরিকতাভাবে কাজ করছে, কোনো পয়সা করিও চাই নাই, নেয়ও নেই। 2 থেকে হয়তো 5 মিনিট হয় নাই, লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। ভিসা জটিলতা কাটিয়ে এবার শতভাগ যাত্রীর যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে কর্তৃপক্ষ। এই বছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগে কিন্তু
নিবন্ধিত হজ যাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে 1 জুলাই পর্যন্ত। সাদমান রফিদ, নিউজ 24, ঢাকা। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। উন্মুক্ত ঘোষণার একদিন না পেরোতেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার এই ঘোষণা দিয়েছে তেহরান। এতে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসলামাবাদে আসন্ন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন সংলাপে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্যই এই কৌশল নিয়েছে তেহরান। আবারও রণক্ষেত্রের অন্যতম হাতিয়ার বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ। এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ ফের স্পষ্ট হয়েছে। শুক্রবার তেহরান ঘোষণা দিয়েছিল লেবাননে চলমান যুদ্ধবিরতিতে হরমুজ উন্মুক্ত রাখা হবে, তবে দিন না পেরোতেই সিদ্ধান্ত বদলেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুনরায় এই প্রণালী বন্ধ এবং কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত রাখা হবে না। তবে ইরানের এমন শর্ত মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকবে। তেহরান ওয়াশিংটনের এমন অনড় সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী তা নিয়ে বিশ্ববাজারে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের তেহরান সফর শেষ না হতেই ইসলামাবাদে আসন্ন বৈঠক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরান এই কৌশলগত জলপথকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন পারমাণবিক ও নিরাপত্তা চুক্তির আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই কৌশল নিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের উপর জোর দেন তারা। আসমাতুলি, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।